রাজনীতিতে হেভি ওয়েট আর কম ওয়েট এই বিষয়টা আমার কাছে কেমন একটা শুনতে লাগে। হেভি ওয়েট মানে কি? তার কি ওজন ভারী, আমার কি ওজন কম? আপনি বাম সমর্থিত আইএসএফের প্রার্থী আমডাঙ্গা বিধানসভাতে, তো এইখানে আপনার প্রতিদ্বন্দ্বী বিজেপি না তৃণমূল? আমার প্রতিদ্বন্দ্বী এখানে না পাওয়ার যন্ত্রণা। আপনার বিরুদ্ধে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সঙ্গে কি সাক্ষাৎ করেছেন? না, অবশ্যই তার সঙ্গে যদি সামনাসামনি দেখা হয়ে যায় অবশ্যই তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎকার করব এবং আমডাঙ্গার মানুষের কি দাবি দেওয়া, আমডাঙ্গার কোথায় বোমাবাজি হচ্ছে, আমডাঙ্গায় কোথায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না, অবশ্যই তার সঙ্গে দেখা হলে আমি সেই প্রশ্নগুলো ওনাকে করব। আমরা দেখছি যে বড় বড় ফিল্ম স্টাররা আসছেন আমডাঙ্গাতে তৃণমূলের হয়ে প্রচার করতে। আপনাদের কে আসছেন এরকম হেভিওয়েট কেউ? বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আমি জানি না যে কোনো ফিল্ম স্টার সে শুধুমাত্র রোড শো করে হাত নাড়া দিয়ে আর প্রণাম জানিয়ে আমার আমডাঙ্গার মানুষের কোনো উপকার হবে বলে আমার জানা নেই। আমরা দেখছি যে আপনি সম্পূর্ণ পলিটিক্সের মানুষ, পলিটিক্স। তো আপনার জেতার জন্য আপনি কী কী টিক্স বা কী কী স্ট্র্যাটেজি কি আপনি গ্রহণ করছেন? জেতার জন্য পলিটিক্স, সাধারণ মানুষ, ভালোবাসা, আবেগ, এছাড়া আর কিছু নেই। ঈদেতে আমার অভিভাবক, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী পাঞ্জাবিটা আমাকে গিফট করেছে। বিধানসভা নির্বাচন একদম কাছে চলে এসেছে, যেখানে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আর সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমডাঙ্গা কেন্দ্র, অর্থাৎ 102 আমডাঙ্গা কেন্দ্র বিধানসভা কেন্দ্র, যেখানে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী বিশ্বজিৎ মাইতি, তিনি প্রায় 98 বছরের একটা পুরনো মেলা, সেই মেলাতে তিনি এসে জনসংযোগ করছেন। আমরা কথা বলে নেব তার সঙ্গে। আমরা দেখছি যে এই আমডাঙ্গা কেন্দ্রে ভোট প্রচারের সময় আপনি যে সমস্ত কালী পুজো হচ্ছে সেখানে চলে যাচ্ছেন, আবার এরকম একটা অতি প্রাচীন একটা মেলা হচ্ছে, গ্রামীণ মেলা এবং ধর্মীয় মেলা, সেই মেলাতেও আপনি এসে হাজির। কতটা সাড়া পাচ্ছেন? দেখুন, সারার ব্যাপারটা নয় যে আজকে নির্বাচন বলে আমি পুজো মণ্ডপে এসেছি বা কোথাও কালী পুজো হচ্ছে সেখানে ভোটের প্রচার করতে গেছি। আপনি কিন্তু কোথাও দেখবেন না আমি এরকম অন্নপূর্ণা বাসন্তী পুজোর এতেও গেছি, আমি কিন্তু একবারও বলিনি যে আমাকে ভোট দিতে হবে বা আমার চিহ্নে ভোট দিতে হবে, বাম সমর্থিত আইএসএফকে ভোট দিতে হবে। কারণ এই যে সমস্ত এলাকাগুলোতে আমি যাচ্ছি, এগুলো আমার শৈশব কেটেছে, এগুলো আমার কৈশোর কেটেছে, এগুলো আমার যৌবন কাটছে। তো স্বাভাবিকভাবেই আজকে এই যে 98তম ওলাইচণ্ডী মাতার যে পুজো, এখানে সেই ছোট থেকে আজকে যেমন এই ছোটো ছোটো আমাদের সন্তান সম যারা ঘুরে বেড়াচ্ছে, সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে। এবং এই যে দোকান, আজ থেকে 35 বছর আগের পুজো আর আজকের 2026 সালে এসে যে পুজো, সেই পুজোর একটা পরিবর্তন হয়েছে এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে। তো স্বাভাবিকভাবেই খুব পুরনো স্মৃতি, অতীতকে খুব মনে পড়ছে। তো স্বাভাবিকভাবেই এখানে যে রাজনীতি করুক না কেন, কেউ তৃণমূল করছে, কেউ বিজেপি করছে, কেউ সিপিআইএম, কেউ আইএসএফ, কেউ ফরওয়ার্ড ব্লক, কেউ সিপিআই, যা রাজনীতি করুক না কেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। কারণ আজকে যেখানে আমি এখানে উপস্থিত হয়েছি মেলাতে, আমি সেই পুরনো অতীতকে মনে পড়ছে যে এখানে নাটক চর্চা করতাম, এখানে সঙ্গীত চর্চা করতাম, এখানে ফাংশন হতো, এখানে একটা সারা দিনের ব্যস্ততা, সাংস্কৃতিক চর্চা এবং প্রত্যেকটা মানুষ একটা আত্মিক সম্পর্ক। আমি ওখানে জিজ্ঞাসা করছিলাম যে এবারে কোনো নাটক আরে হচ্ছে কি না, কারণ বলছে না, অনেক দিন ধরেই নাটক বন্ধ হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই আমরা সেই পুরনো স্মৃতিগুলোকে বারবার আমাদেরকে স্মৃতি রোমন্থন হচ্ছে, বারবার মনে পড়ছে যে নতুন কিছু করা যায় কিনা আগামী দিনে। আপনি আমডাঙ্গার ভূমিপুত্র, আর সেই জন্য আপনি আমডাঙ্গাকে হাতের তালুর মতো চেনেন। কিন্তু এখানে প্রশ্ন হলো যে আমাদের যেটা মনে হয় যে আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের যিনি আছেন, তিনি একজন ধর্মগুরু। আমরা দেখছি যে তার যে বেশভূষা বা ধর্মীয় আচরণ, খানিকটা তিনি কাটছাট করে সাধারণ মানুষের সঙ্গে মিশছেন। আর আপনার ক্ষেত্রে আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন প্রার্থী, তারপরেও দেখছি আপনি ধর্মীয় কালচারের মধ্যে ঢুকছেন। কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণ আমাদের ভারতবর্ষের সংবিধান। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষকে তার ধর্মচারণ করার ক্ষেত্রে তার সমান অধিকার দিয়েছে সংবিধান।
সেই ক্ষেত্রে আমি যে ধর্মে বিলংস করি সেই ক্ষেত্রে আমার তো মন্দিরে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ আছে কি না আমি জানি না, কিন্তু আমার দলের যিনি পৃষ্ঠপোষক তিনি কি বলেছিলেন যে বিশ্বজিৎ তোমার ধর্ম যেটা তুমি সেটাই পালন করবে, কারণ তুমি কখনোই মাথায় ফেজ টুপি পরে বা কখনো তুমি অন্য ধর্মের অনুসারী হয়ে মেকি নাটক করতে যেও না। কিন্তু আমরা এই বাংলায় দেখেছি সেই কালচার, যে কালচার আমাদের আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টর ক্ষেত্রে যথেষ্ট। এবং আমরা দেখেছি যে আজকে মানুষে মানুষে বিভেদ, মানুষে মানুষে আজকে যে সম্পর্ক হানাহানি, আজকে এই আমডাঙ্গায় দুটো আমি উদাহরণ বলতে পারি। এক হচ্ছে করুণাময়ী মন্দির, যে 400 বছরের ঐতিহ্য ইতিহাস, চারিদিকে সংখ্যালঘু মানুষের বাস, তারা বছরের পর বছর ধরে সেই মন্দিরকে তারা রক্ষণাবেক্ষণ করে চলেছে। আবার এই অলাইচণ্ডী মাতার মন্দির যদি দেখি, এই চারিদিকে আপনার সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষের বাস, এখানে পুরনো কামদেবপুর হাট, কখনো আমরা এই সমস্ত উৎসবে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে আমরা কখনো দেখিনি। এবং আপনি চলে যান চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতে, যেখানে একটা দেয়ালে একদিকে মসজিদ একদিকে মন্দির, কিন্তু নতুন করে এখানে ধর্মীয় উন্মাদনা তৈরি করা হচ্ছে। নতুন করে আমার দেবতা রাম মানবতার কথা বলে, কিন্তু রাম জন্মভূমিকে কেন্দ্র করে যে অস্ত্রের আস্ফালন এবং মানুষের যে উন্মাদনা, আমাদের মনে হয়েছে কোথাও ধর্মকে ব্যবহার করে মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে। আজকে দেখুন, আজকে আমরা এখানে এসেছি, একটু পরে দেখবেন সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে এখানে উপস্থিত হয়ে তারা এই ফুচকা খাবে, তারা এগরোল খাবে, বিভিন্ন যারা দোকান বসেছে সেখানে তারা অংশগ্রহণ করবে। কিন্তু এটা নতুন করে ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে, এটা কারা? এবং আপনি যদি দেখেন এই তৃণমূল এবং বিজেপি, এই দুই অশুভ শক্তি এই বাংলার মাটিকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে, পরিষ্কারভাবে বিভাজনের রাজনীতি করতে চাইছে। আমরা বামপন্থীরা, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা সেই পুরনো ঐতিহ্যকে আমরা ফেরত আনতে চাইছি, যেখানে মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙবে, আর কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজবে। সেই অতীতকে আমরা ফিরিয়ে আনতে চাই। কিন্তু এখন তো আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর নিয়ে বেশ পশ্চিমবঙ্গে ভালো মতো আলোচনা হচ্ছে। তো আপনার এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে এসআইআরে কতজনের বৈধ ভোটারের নাম কাটা গেছে বা কি অবস্থা আছে? দেখুন, আমি লাস্ট 3 দিন আগে বিডিওর সঙ্গে কথা বলেছিলাম যে আমাকে একদম স্ট্যাটাস কি আছে আমাকে বলুন। তখন উনি বলেছেন যে 41,000 আন্ডার অ্যাডজুডিকেশন যেটা ছিল সেখানে আমরা 21,000কে ক্লিয়ার করতে পেরেছি এবং বাকি 20,000 মতো আছে। আশা করছি ভোটের আগে পর্যন্ত আমাদের যে সময়সীমা আছে আমরা অনেকটা ক্লিয়ার করতে পারবো। এবং আপনারা জানেন এটা তো আমাদের আমডাঙ্গা ব্লকের সঙ্গে আমি যেটা কথা বলেছি, এবং আমরা সর্বোপরি আমরা হাইকোর্টে মামলা করেছি যাতে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তাদেরকে অন্তত, এর আগেও তারা ভোট দিয়েছে, সরকার গঠন করেছে, এখনও তাদের ভোটদানেই দিল্লির কেন্দ্রের বিজেপি সরকার চলছে, তাদের ভোটদানেই যদি রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কুর্সিতে বসে থাকতে পারে, তাহলে আন্ডার জুডিকেশনে যাদের আছে এই 2026-এ তাদের ভোটাধিকার দেওয়া হোক, তাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক। এবং যারা বৈধ ভোটার তাদের নাম যাতে সহজভাবে রাখা যায় সেটা আমরা কোর্টের কাছেও অ্যাপিল করেছি এবং আমরা নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করেছি যে যারা বৈধ ভোটার তাদের নাম রাখতে হবে অবিলম্বে, এবং যারা অবৈধ ভোটার তাদের নাম অবিলম্বে যেভাবে ডিলিট করার প্রসেস আছে সেই ডিলিট করতে হবে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনকে শিখণ্ডি খাড়া করে তৃণমূল আর বিজেপি তাদের বাইনারি পলিটিক্সটাকে বজায় রেখেছে, যেটা হচ্ছে একটা ভয়ঙ্কর এবং যেটা হচ্ছে আগামী দিন একটা ক্ষতিকর পরিস্থিতির মধ্যে আমরা একটা আগুনের স্তূপের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এবং নানানভাবে গুজব উঠছে, কোথাও বলছে আপনার সেন্টার করা হবে, আপনার ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে, কোথাও বলছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এই যে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করে বাংলাদেশের সঙ্গে আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই অপশক্তির বিরুদ্ধেই আমাদের লড়াই। আপনি বাম সমর্থিত আইএসএফের প্রার্থী আমডাঙ্গা বিধানসভাতে, তো এইখানে আপনার প্রতিদ্বন্দ্বী বিজেপি না তৃণমূল? আমার প্রতিদ্বন্দ্বী এখানে অনুন্নয়ন, আমার প্রতিদ্বন্দ্বী এখানে না পাওয়ার যন্ত্রণা, আমার প্রতিদ্বন্দ্বী এখানে হচ্ছে বোমাগুলি পিস্তলের রাজনীতি, আমার প্রতিদ্বন্দ্বী আমডাঙ্গায় শান্তি প্রতিষ্ঠা করা, আমার প্রতিদ্বন্দ্বী রাস্তা, জল, বিদ্যুৎ মানুষের পরিষেবা পাওয়ার লড়াই। এই লড়াই আমি জারি রেখেছি এবং
না পাওয়ার যন্ত্রণা 11 সালের পর থেকে আমডাঙ্গার মানুষের, এই সাম্প্রদায়িক হানাহানি, আমার না পাওয়ার যন্ত্রণা আমার হচ্ছে প্রতিদ্বন্দ্বী। অতএব একে আমাকে জয় করতে হবে। এখানে কে তৃণমূল কে বিজেপি, এই আমডাঙ্গার মানুষ সম্প্রীতির মানুষ, আমডাঙ্গার মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ, আমডাঙ্গার মানুষ তারা 29 বছরের এমএলএকে দেখেছে এখানে হাসিম আব্দুল হালিম, বিশ্বের দরবারে তার আজকে আমডাঙ্গার একটা সম্মান ছিল। আর 11 সালের পরে এই আমডাঙ্গা বোমাডাঙ্গা নামে খ্যাত হয়েছে। আমরা এই নামটাকে মুছতে চাই, আমরা একটু শান্তিতে থাকতে চাই। কিন্তু আপনার বিরুদ্ধে যে প্রার্থী আছেন কাসেম সিদ্দিকী, তিনি তো একজন হেভিওয়েট প্রার্থী, সেই ক্ষেত্রে আপনার কোনো অসুবিধে? দেখুন, আমি যতটুকু জানি যে ফুরফুরা শরীফের তিনি একজন পীরজাদা মানুষ, তার প্রতি সম্মান রেখেই আমি বলছি। দেখুন, রাজনীতিতে হেভি ওয়েট আর কম ওয়েট এই বিষয়টা আমার কাছে মানে কেমন একটা শুনতে লাগে। হেভি ওয়েট মানে কি, তার কি ওজন ভারী, আমার কি ওজন কম? ব্যাপারটা তিনি তো মুসলিম ভোট সব টেনে নিতে পারেন। দেখুন, পশ্চিম বাংলার মাটিতে যারা আপনি মুসলিম ভোটের কথা বলছেন, সংখ্যালঘু ভোটের কথা বলছেন, আমি আর একবার বলছি, মুসলমান পাড়ার মসজিদের আজানে আমার হিন্দু পাড়ার ঘুম ভাঙে, আর হচ্ছে কাজী নজরুলের শ্যামা সঙ্গীত আমার মন্দিরে বাজে। এই বাংলায় হিন্দু মুসলমান করে কোনো লাভ হবে না। এই শুভেন্দু অধিকারী এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়রা যেটা করছে, বাংলাকে অপমান করা হচ্ছে। এই বাংলাটা তো নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এ বাংলা বিবেকানন্দের বাংলা, এ বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এ বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এই বাংলা সতীশ সামন্তের বাংলা, এই বাংলা ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ বিদ্যাসাগরের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলায় এই সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সাম্প্রদায়িক দাঙ্গা এবং হিন্দু মুসলমানের রাজনীতি করে কোনো লাভ হবে না। কারণ আমরা একে অপরের পরিপূরক হিসেবে আমরা বসবাস করি। এই কামদেবপুর হাট সেই শৈশব থেকে আমরা দেখে আসছি, এখানে প্রমোটার ঢুকে গেছে। প্রমোটারদের ভয়ে কৃষকরা এখানে বাজারে মাল বিক্রি করতে ভয় পাচ্ছে, কিন্তু সেখানে হিন্দু মুসলমান, আপনার নমশূদ্র, আদিবাসী, দলিত তার সবজি নিয়েই হাটে আসে। আমরা সেখান থেকে সবজি কিনতে যাই এবং আমরা কখনো বলি না এটা মুসলমানের সবজি, এটা হিন্দুর সবজি, এটা মতুয়ার সবজি, আমরা কখনো বলি না। তাহলে কেন এই বিষয়টাকে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে যে উনি হিন্দু, উনি মুসলমান, ওনাকে নেওয়া যাবে না? এ কথা তো আমরা কোনোদিন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে ভাবিনি, আর ভাবার ইচ্ছাও নেই। এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, এই অপশক্তির বিরুদ্ধে আমাদের পরিবর্তন। তাহলে বলছেন ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে বা ধর্মীয় ভাবাবেগ নিয়ে কোনো ভোট হবে না আমডাঙ্গার ক্ষেত্রে। আচ্ছা, এই আমডাঙ্গা আপনি যেটা বললেন যে হাসিম আব্দুল হালিম একসময় এখানে বহু বছর ধরে তিনি বিধায়ক ছিলেন, তো এই আমডাঙ্গাতে আমরা দেখেছি 2021 সালে যখন অন্য একজন মানে ফরওয়ার্ড ব্লক থেকে আসা একজন প্রার্থীকে, তৃণমূলে আসা একজন প্রার্থীকে এখানে প্রার্থী করা হলো, তারপরে আবার সেই প্রার্থী পরিবর্তন করে এখানে পুরনো প্রার্থীকে দেওয়া হলো তৃণমূলের ক্ষেত্রে। এবছরেও আমরা দেখেছিলাম কিছুটা সেরকম তৃণমূলের মধ্যে একটা অসন্তোষ ছিল। তো সেটা কি আপনাদের জন্য প্লাস পয়েন্ট? দেখুন, প্লাস পয়েন্ট কি মাইনাস পয়েন্ট আমি বলবো না, তবে রফিকুর বাবু আমার পিতৃতুল্য লোক। রফিকুর বাবুর প্রতি আমি সম্মান রেখেই বলছি, কারণ তিনি তৃণমূল কংগ্রেস তাকে ক্যান্ডিডেট করেনি, তাকে প্রার্থী করেনি। কিন্তু আমি যখনই খবর পেয়েছি তিনি আমডাঙ্গার করুণাময়ী গোবিন্দ পোতাতে তিনি আক্রান্ত হচ্ছে তার দলের প্রতি, তখন আমার হৃদয়টা একটু কেঁপে উঠেছিল। কারণ তৃণমূলের হাতে তৃণমূল মার খাচ্ছে, তৃণমূলের হাতে তৃণমূল বোমাবাজি হচ্ছে, তৃণমূলের হাতে তৃণমূল বাড়ি ভাঙচুর করছে। এটা একটা সামাজিক পরিকাঠামোর মধ্যে একটা অপশক্তি বলা যেতে পারে। এই বাংলা তো সেই জিনিস আমরা দেখিনি। আমরা বকটুয়ের মতো ঘটনা দেখলাম, যেখানে তৃণমূল কাকের মাংস কাক খাচ্ছে, অর্থাৎ তৃণমূলকে খুন করছে। আমডাঙ্গায় তখন মনে হয়েছিল যে একটা 15 বছরের বিধায়ক যখন হেনস্থা হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে তার বাড়িতে ছুটে গিয়েছিলাম, কারণ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বলছি 2018 সালে যখন সারা পশ্চিম বাংলায় সন্ত্রাস, তখন সেই সন্ত্রাস থেকে কিন্তু আমরাও বাইরে ছিলাম না। কারণ 18 সালে আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমার বাড়ি লুট হয়েছে, কিন্তু তখন যে ফোনটা বেজে উঠেছিল তার নাম হচ্ছে রফিকুর রহমান। অর্থাৎ তিনি হয়তো তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু তার মানবিকতা এখনও পর্যন্ত আমার মনে আছে। সেই সৌজন্যতার খাতিরে তার কাছে ছুটে গিয়েছিলাম যে তিনি শারীরিকভাবে কোনো হেনস্থা হয়েছেন কিনা বা তাকে মারা হয়েছে কিনা। আমি তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎকার করে এসেছি। তার মানে এটা নয় যে তার সঙ্গে আমার বোঝাপড়া, তিনি তার তৃণমূলের ভোটগুলো আমাদেরকে দিয়ে দেবে। এখানে রাজনৈতিক লড়াই। আমি আমার দলের কথা বলবো, আমার বামপন্থার কথা বলবো, আমার নতুন কর্মসূচির কথা বলবো, তিনি তার পার্টির কথা বলবেন। বাংলার মানুষ যেটা চাইবে সেটাই হবে। কিন্তু আমরা বোমাগুলি, পিস্তল, লুট তরাজের বিরুদ্ধে আমরা একদিকে খেটে খাওয়া মানুষ আর একদিকে
লুটে খাওয়া মানুষ, এই লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে আমাদের লড়াই। আপনি বলছেন এবং আপনার নেতা নওশাদ সিদ্দিকীও বলছেন যে আমরা সৌজন্যতার রাজনীতি করি। আপনি রফিকুর রহমানের বাড়িতে গেছেন বা রফিকুর রহমান আপনার খোঁজ খবর নিয়েছেন, কিন্তু আপনার এবারের যিনি প্রার্থী, আপনার বিরুদ্ধে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তার সঙ্গে কি সাক্ষাৎ করেছেন? না, অবশ্যই তার সঙ্গে যদি সামনাসামনি দেখা হয়ে যায় অবশ্যই তাকে আমি তার সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎকার করব এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেব এবং তিনি আমডাঙ্গার মাটিতে ঘুরে তিনি কি বুঝছেন, আমডাঙ্গার মানুষের সম্পর্কে কী বুঝছেন, আমডাঙ্গার মানুষের কি দাবি দেওয়া, আমডাঙ্গার কোথায় বোমাবাজি হচ্ছে, আমডাঙ্গায় কোথায় তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ভোট দিতে দেয় না, অবশ্যই তার সঙ্গে দেখা হলে আমি সেই প্রশ্নগুলো ওনাকে করব। কারণ এটাই সৌজন্য সাক্ষাৎকার, কারণ তিনি এসেছেন মানুষের ভালো করার জন্য, মানুষের সেবা করার জন্য। আমি আমার রাজনৈতিক এজেন্ডা নিয়ে মানুষের সেবা করতে এসেছি। স্বাভাবিকভাবে তিনি একজন মানুষ, আমি একজন মানুষ, তো স্বাভাবিকভাবে তার সঙ্গে সৌজন্য দাদা হিসেবে তার সঙ্গে আমি অবশ্যই জিজ্ঞাসা করব যে আপনি নতুন করে আমডাঙ্গার প্রতিটা গ্রামে গ্রামে ঘুরছেন। আমডাঙ্গা তার অনেক অচেনা জায়গা, তিনি ফুরফুরার মানুষ, তিনি ফুরফুরার পীরজাদা, অতএব আমডাঙ্গার মাটিতে এসে নতুন করে তিনি আমডাঙ্গার মানুষকে কিভাবে চিনছেন, কিভাবে জানছেন, আমডাঙ্গার মানুষের কী সমস্যা, অবশ্যই সৌজন্য সাক্ষাৎকারে তার সঙ্গে আমার কথা হবে। আমরা দেখছি যে বড় বড় ফিল্ম স্টাররা আসছেন আমডাঙ্গাতে তৃণমূলের হয়ে প্রচার করতে। আপনাদের কে আসছেন এরকম হেভিওয়েট কেউ? দেখুন, আমরা তো রূপলি পর্দা যেটাকে বলে, রূপলি পর্দায় যারা অ্যাক্টরস আছে তাদেরকে রূপলি পর্দায় মানায়। কারণ হচ্ছে আমরা যেটুকু জানি যে বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আমি জানি না যে কোনো ফিল্ম স্টার সে শুধুমাত্র রোড শো করে হাত নাড়া দিয়ে আর প্রণাম জানিয়ে আমার আমডাঙ্গার মানুষের কোনো উপকার হবে বলে আমার জানা নেই। তাহলে ঘাটার মাস্টার প্ল্যান অনেক দিন আগেই হয়ে যেত। আমি শুধু বলতে চাইছি যে ফিল্ম স্টার দিয়ে আমডাঙ্গার বোমাগুলি পিস্তল মুক্ত করা যাবে না, আর ফিল্ম স্টার দিয়ে আমডাঙ্গায় হসপিটালটাকে উন্নত করা যাবে না, এই ফিল্ম স্টার দিয়ে আমার রাস্তাঘাটের উন্নয়ন করা যাবে না, আমার এখানে স্বাস্থ্যকেন্দ্রে উন্নয়ন করা যাবে না ফিল্ম স্টার দিয়ে। আমি বলতে চাইছি কালকে আর একটা আমি মানে খুব কঠিন ঘটনার সাক্ষী। এই যে সেবাশ্রয় হলো, কোটি কোটি টাকা খরচ করলেন সেবাশ্রয় করে, এই টাকা কোথায় খরচ হলো, কীভাবে খরচ হলো আমরা কেউ জানি না, কিন্তু কোটি কোটি টাকা খরচ হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার আবেদন ছিল, আজও সেই আবেদন, আমার চেয়ারম্যানও বলেছে, এই সেবাশ্রয় না করে যদি আমডাঙ্গা হসপিটালে কয়েক কোটি টাকা খরচ করে যদি ওখানে বেড বাড়ানো যেত, একটা আইসিইউ করা যেত, ওখানে যদি একটা এক্স রে মেশিন বসানো যেত, একটা যদি এমআরআই মেশিন বসানো যেত, তাহলে আমার ওই উড়ালা গ্রামে আমার একটা ছোট্ট বাচ্চা একটা ডুমুর গাছ থেকে পড়ে গিয়ে বারাসাত মেডিকেল কলেজ তাকে ফেরত দিয়েছে, বলেছে কিছু হয়নি। কালকে আমার সামনে আমি যখন সে প্রচারে ঢুকেছিলাম তার গ্রামে, তখন কোনো যানবাহন নেই, কিছু নেই, তার মা হা হা করে কাঁদছে, এবং আমার গাড়িতে করে যখন আমডাঙ্গা হসপিটালে আসলাম কোনো ট্রিটমেন্ট নেই, কোনো চিকিৎসা নেই, আমাদের সামনে বাচ্চাটা মরে যেতে দেখলাম। এটা আমার কাছে একটা, আমারও সন্তান আছে, কালকে নতুন করে একটা সন্তান হারা পিতার যে যন্ত্রণা, পিতার যে কান্না, এই কান্নার সেবাশ্রয় দিয়ে মিটবে না। তাই ফিল্ম স্টার এনে হসপিটালের উন্নয়ন হবে না, একটা কলেজ হবে না, একটা বিশ্ববিদ্যালয় হবে না, জলের সমস্যা মিটবে না, ড্রেনের সমস্যা মিটবে না। আমি শুধু বলতে চাইছি যে মানুষের অধিকার নিয়ে আমরা সাধারণ মানুষ হিসাবে, আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আমার কর্মীরা, আমার বামপন্থী কর্মীরা, তারা রাস্তায় থেকে মানুষের অধিকার নিয়ে যে লড়াই করছি, সেই লড়াই আমাদের জারি থাকবে। এবং এই যারা রাষ্ট্রপ্রধানরা আছে, যারা মানুষের বিরুদ্ধাচরণ করছে, যারা সংবিধানকে বিকৃত করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এই যে বললেন যে বাম কর্মীদের কতটা আপনি সহযোগিতা পাচ্ছেন? আপনারা দেখলেন আমি এখান থেকে ছুটে এসেছি, একা আসছি, সবার সঙ্গে দেখা হলো পুরনো সব লোকজনের সঙ্গে। ইনি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন কর্মী, তিনি এই উৎসবের সঙ্গে যুক্ত আছে, কিন্তু আমি এসেছি দেখে উনি এখানে ছুটে এসেছেন। তাহলে স্বাভাবিকভাবেই কিভাবে সহযোগিতা করছেন আপনারাই বুঝতে পারছেন। আমরা মানুষের দাবি নিয়ে আমরা সবে একে অপরের পরিপূরক হিসেবে বিকল্প শক্তি পশ্চিমবাংলায় ক্ষমতা যাতে আসতে পারে তার লড়াই আমরা জারি রেখেছি। আমরা দেখছি যে আপনি সম্পূর্ণ পলিটিক্সের মানুষ, তো আপনার জেতার জন্য আপনি কী কী টিক্স বা কী কী স্ট্র্যাটেজি?
কি আপনি গ্রহণ করছেন? আমার স্ট্র্যাটেজি বলতে কিছু নেই। দেখুন, আমি একটা প্যান্ট পরেছি, আমি একটা জামা পরেছি। কিন্তু অন্যদিন দেখে আপনি শার্ট পরেন, আজকে পাঞ্জাবি পরে এসেছেন। দেখুন, এই পাঞ্জাবিটা আমাকে একজন গিফট করেছে। যদি আমি বলি, ঈদেতে আমার অভিভাবক, আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী এই পাঞ্জাবিটা আমাকে গিফট করেছে। এবং আজকে আমার মনে হয়েছে যে আমি আজকে একটা এখানে অলাইচণ্ডী মায়ের পুজো আছে। আমার কর্মীরা ভাইরাই বলল যে বড় ভাইজান যে পাঞ্জাবিটা দিয়েছে সেটা পরে আজকে পুজোতে যেতে হবে। আমি সচরাচর পাঞ্জাবি পরি না, আমার ঠিক একটু কমফোর্টেবল মনে হয় না। তো আপনার পলিটিক্স কী আছে জেতার জন্য? জেতার জন্য পলিটিক্স, সাধারণ মানুষ, ভালোবাসা, আবেগ, এছাড়া আর কিছু নেই। আমাদের খালি হাত, বোমা গুলি পিস্তলও নেই এবং মারধর ভোট লুট করব সেই পরিকল্পনা নেই। মানুষের ভালোবাসা, মানুষ যদি চায় আমরা ক্ষমতায় আসবো, আমরা জিতবো। নতুন করে কোনো আমাদের পরিকল্পনা নেই। বেশ, ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা।